যিনি, তিনি এদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক অন্যতম প্রবাদ পুরুষ। এদেশের সঙ্গীতকে সমৃদ্ধ করতে তিনি আজীবন নেপথ্যে কাজ করে গেছেন। বিশেষ করে সঙ্গীত গবেষণায় তার অবদান অসামান্য। তার গবেষণার ফলশ্রুতিতে আমাদের আগামী প্রজন্মের সঙ্গীতশিল্পী এবং যন্ত্র সঙ্গীত শিল্পীর তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শুধু তাই নয়, এদেশের সংস্কৃতি বিকাশেও তিনি অসামান্য ভূমিকা রেখেছেন। এই মানুষটি হচ্ছেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খান। স্যার, আজকে আমরা আপনার জীবনের কথা শুনব, কিভাবে আমাদের সংস্কৃতিতে একজন মহিরুহে পরিণত হলেন সেই গল্প। কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা আমাদের দর্শকদের দেখিয়ে আসব। দেশের খ্যাতিমান সঙ্গীতজ্ঞ সঙ্গীত গবেষক মোবারক হোসেন খানের জন্ম 1938 সালের 27 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের এক সঙ্গীত পরিবারে। তার পিতা ওস্তাদ আয়েত আলী খাঁ একজন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং মাতা ওমারুন্নেসা খানম। উপমহাদেশের প্রখ্যাত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার জ্যাঠা। তার বড় দুই ভাই প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আবেদ হোসেন খান, বাহাদুর হোসেন খান এবং ছোট ভাই সঙ্গীত পরিচালক শেখ সাদি খান। মোবারক হোসেন খান কুমিল্লা জেলা স্কুল থেকে 1952 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে 1960 সালে মাস্টার্স শেষ করেন। 1962 সালে মোবারক হোসেন খানের কর্মজীবন শুরু হয় তৎকালীন পাকিস্তান রেডিওতে অনুষ্ঠান প্রযোজক হিসেবে। সিনিয়র পরিচালক সহ বেতারের বিভিন্ন পদে তিনি দীর্ঘ 30 বছরের অধিক সময় কর্মরত ছিলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে 4 বছরের অধিক কাল তিনি দায়িত্ব পালন করেছেন। মোবারক হোসেন খান দেশের অন্যতম একজন সঙ্গীত গবেষক, সঙ্গীত বিশেষজ্ঞ ও সঙ্গীত শিল্পী। পারিবারিক ঐতিহ্যের কারণে ছোটবেলা থেকেই সঙ্গীতের সাথেই তার বেড়ে ওঠা। একটি সময় এসে শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম যন্ত্র সুরবাহার শিল্পী হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং আজীবন তিনি এই যন্ত্রটি বাজিয়েছেন। পেশাগত জীবনের নানা কর্মযোগের মাঝেও সঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত বিষয়ে লিখেছেন মূল্যবান অনেক বই। শুধু সঙ্গীতের উপরে তিনি 50-এর অধিক গ্রন্থ রচনা করেছেন। এছাড়া সাহিত্যের অন্যান্য শাখা যেমন অনুবাদ, শিশুতোষ, উপন্যাস এবং আত্মজীবনীও লিখেছেন। সব মিলিয়ে তিনি প্রায় শতাধিক গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে সুইডিশ বিশ্বকোষে তার রচিত বাংলাদেশের সঙ্গীত বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে। মোবারক হোসেন খান একজন দক্ষ সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আমেরিকার আন্তর্জাতিক সঙ্গীত বিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ট্র্যাডিশনাল মিউজিক বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি, দেশের জাতীয় প্রতিষ্ঠান নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন 2 বছর মেয়াদে। ওস্তাদ আয়েত আলী খাঁ সঙ্গীত নিকেতনের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। বাংলা একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এবং বাংলাদেশ ইতিহাস সোসাইটির আজীবন সদস্য তিনি। এছাড়া তিনি সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত ছিলেন। মোবারক হোসেন খান সঙ্গীতে অবদানের জন্য 1986 সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত 21 পদক,
1994 সালে স্বাধীনতা দিবস পুরস্কার এবং 2002 সালে সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়াও জীবনের বিভিন্ন সময়ে আরও অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতি অর্জন করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে স্ত্রী সঙ্গীতশিল্পী ফৌজিয়া খান, এক কন্যা রিনাত ফৌজিয়া, 2 পুত্র যথাক্রমে স্থপতি তারিক হায়াত খান, তানিম হায়াত খান, পুত্রবধূ এবং 5 নাতি নাতনিকে নিয়ে মোবারক হোসেন খানের বর্তমান পরিবার। এদেশের সঙ্গীত, সাহিত্য এবং পুরো সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করার পেছনে এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাংলা সঙ্গীত থাকবে, বাংলা সাহিত্য থাকবে, বাঙালি সংস্কৃতি থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন একজন কীর্তিমান মানুষ, মোবারক হোসেন খান। আমরা আলাপনটি শুরু করব আপনার পরিবার থেকে, অর্থাৎ যে পরিবারে আপনার জন্ম। আমরা জানি যে উপমহাদেশের প্রখ্যাত সুর ও সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ আপনার জ্যাঠা, প্রখ্যাত সুর সাধক ওস্তাদ আয়েত আলী খাঁ আপনার বাবা, ওস্তাদ বাহাদুর হোসেন খান, ওস্তাদ আবেদ হোসেন খান আপনার বড় ভাই। এইরকম একটি পরিবারে আপনার জন্ম, সেই পরিবারটি সম্পর্কে যদি আমাদের বলেন। আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, সেখানে আমার জন্ম। আমার বাবা ওস্তাদ আয়েত আলী খান, আমার জ্যাঠা হলো ওস্তাদ আলাউদ্দিন খান। তো আমার বাবা ব্রাহ্মণবাড়ি থেকে শুরু করেছেন বাজানের কাজ। আমার জ্যাঠার নামে আলম ব্রাদার করে একটা দোকান খুলেছেন, মিউজিক্যাল দোকান, যন্ত্রের দোকান। এটা ব্রাহ্মণবাড়িয়াতে। ওইখানেতে আমি ওইটাতে যাইতাম যখন বড় হয়েছে, ওইখানে থাকতাম। ওইটাতে দোকানটা দেখতাম, আমি দেখাশোনা করতাম। চতুর্দিকে আলমারি ছিল, আলমারির ভিতরে যন্ত্র ছিল। এইটাতে আমরা শুরু করলাম ইয়াতে ব্রাহ্মণবাড়িয়াতে যন্ত্র সঙ্গীতের চালনা। তারপরে আমরা কুমিল্লা গেলাম। কুমিল্লাতে গিয়ে আবার ঠিক এইভাবেই আমরা বাড়ি কিনলাম একটা। ভাড়া কিনলাম, ওই বাড়িতে আমরা থাকা শুরু করলাম। এবং এখান থেকে আমরা যন্ত্র আমার বাবা তৈরি করতেন, এটা বিক্রি করে দিতেন। ওইখানে বাবা ব্রাহ্মণবাড়িয়ার যত লোক, যত সঙ্গীত শিল্পী ছিলেন, তাদেরকে কিন্তু আমার বাবা ওই দোকানে এনে আবার তাদেরকে শিক্ষা দিতেন। হ্যাঁ, তালিম দিতে। এটা দোকানটার পিছনে একটা ঘর ছিল, ওই ঘরে তাদেরকে তালিম দিতে। দোকানে গেলে ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক, হারমোনিয়ামটা নিয়ে বসতাম। বাবা দোকান থাকলেও না থাকলেও আমি হারমোনিয়ামটা নিয়ে বসতাম, হারমোনিয়ামটা বাজাতে পারতাম। আমাদের ফ্যামিলিতে এটাই নিয়ম। বাবাকে ইয়ে করতে হবে, ফলো করতে হবে। বাবা কী করছেন সেটা দেখতে হবে। দেখে এটা আমি বাইরে মানুষের কাছে পরিচয় করে দেবো কিংবা কথা বলে বলবো। এইটা হলো আমাদের। আমার মেয়েও এটা করছে, ইউনিভার্সিটিতে চাকরি করে, প্রফেসর হিসেবে। তো এইটা আমাদের নিজেদের আমাদের যে ইয়েটা, আমাদের যে দরকারটা, সেইটা হলো আমাদের আলাউদ্দিন খাঁর ফ্যামিলি, ওস্তাদ আয়েত আলী খাঁর ফ্যামিলি। তারা তো সারা বাংলাদেশ না, সারা ইন্ডিয়ার একটা খ্যাতিমান ফ্যামিলি। খ্যাতিমান। আমার ছেলে মেয়ে আমাকে ফলো করে, তারাও গান বাজনার ভিতরে নিজেদেরকে চালু করেছে। ছোটবেলা থেকেই আপনি মেধাবী ছিলেন,
সেই সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অত্যন্ত সোচ্চার ছিলেন, খেলাধুলায় সোচ্চার ছিলেন। কেমন ছিল শৈশবের দিনগুলি? ব্রাহ্মণবাড়িয়া তো মাইনার স্কুলে পড়তাম। প্রথমে মাইনার স্কুল 1 থেকে 6 পর্যন্ত আছে, তারপর অন্নদা স্কুল, এটা 7 থেকে মেট্রিকুলেশন পর্যন্ত। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হলাম। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হওয়ার পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র হিসেবে আমার যে একটা ইয়ে ছিল, সেটা আমার বাবার জন্য আমাকে তারা আর বেশি ইয়ে করতো, ভালোবাসতো এবং ভালো ছাত্র ছিলাম। এটা সত্য কথা। যেহেতু বাবার ইয়েতে ছিলাম, বাবার সঙ্গে ছিলাম। বাবা তো যন্ত্র বাজাতে, বাবার যন্ত্র দেখেন এখানে এটা আছে, এটা আমার বাবা বাজাতেন। পরবর্তী জীবনে আমি এই বাজনা শুরু করেছিলাম। মানে স্কুলে তো ছাত্রদেরকে প্রথমে লাইন করে দাঁড়া করাইতো, তারপরে একজন করে যাইতো। আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি জাতীয় সংগীত জানো কিনা? আমি বললাম হ্যাঁ জানি। যেহেতু আমি হারমোনিয়াম বাজাতে পারতাম এবং যেহেতু আমার বাবা সঙ্গীতজ্ঞ ছিলেন, তো আমাকে বললেন যে তোমাকে ওই গানটা গাইতে হবে, এই গানটা জাতীয় সঙ্গীত গাইতে হবে। আমি তো তখন দাঁড়ায় হারমোনিয়াম তো ছাত্ররা জানত না, আমি মাত্র ছাত্র হিসাবে জানতাম। ওই হারমোনিয়াম বাজাইয়া ওই গানটা গাইতাম, জাতীয় সঙ্গীত গাইতাম। তো আমার ছাত্ররা আমাকে ফলো করতো। আচ্ছা আচ্ছা। এই সময়টিতে নানাভাবে বেড়ে উঠছিলেন, এই সময়টিতে স্বপ্ন কি ছিল যে বড় হয়ে কি হবে? ওই সময় তো কোনো স্বপ্নই ছিল না। ওই স্বপ্ন করবো বলে তো ছোট মানুষ, স্কুলে পড়ে স্বপ্ন কি তখন? আপনার জন্ম একটি খ্যাতিমান সঙ্গীত পরিবারে। এ কথা জিজ্ঞেস করবার অবকাশ রাখে না যে কিভাবে সঙ্গীতের সঙ্গে যুক্ততা হলো, কিন্তু তারপরেও আমি জানতে চাইছি যে সঙ্গীতকে নিয়ে কিভাবে আপনার জীবনের যাত্রা শুরু হলো। স্কুল থেকে শুরু করেছি। যখন স্কুলেও পড়ি তখন বাবা আমাকে বললেন যে তুমি সঙ্গীতের ধারা আসো, তোমাকে এই যন্ত্রটা দিলাম, এই যন্ত্রটা তুমি বাজানো শিখে আমাকে শোনাবার প্রতিদিন শেখাবা। এইভাবে আমার বাবা আমাকে সঙ্গীতে তৈরি করতে। আপনি পড়াশোনা শেষ করে 1962 সনে পাকিস্তান রেডিওতে প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনটি ছিল প্রায় 30 বছরের বেতারের কর্মজীবন। পরবর্তীতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনার কর্মজীবনটি সম্পর্কে জানতে চাইব। আমার বাবা রেডিওতে প্রোগ্রাম করতেন, তো আমার বাবা আমাকে বললেন তোমাকে নিয়ে রেডিওতে যাব। তাই সেইখানে আমাকে নিয়ে গেলেন। আমাকে নিয়ে গেলেন পরে আমি দেখলাম, কীভাবে কী হয় রেডিওতে, এটা দেখলাম। এটা দেখার পরে বাবা বললেন যে বেতারে চাকরি করার চিন্তা ভাবনা করো। আপনি পারিবারিক ঐতিহ্যের কারণে যন্ত্রসঙ্গীতের তালিম নেন, পরবর্তীতে কর্মজীবনেও এটিকে চালিয়ে নেন, কিন্তু এর পাশাপাশি আপনি একটি বিশেষ ক্ষেত্রে অবদান রেখেছেন, সঙ্গীত গবেষণা। সঙ্গীত গবেষণায় কিভাবে যুক্ত হলেন? লেখাপড়া জীবন আপনি শুরু করতে পারেন, বই লেখাও শুরু করতে পারবেন, পত্রিকাতে লেখা শুরু করবেন। আমি যখন MA পড়ি তখন তো ইউনিভার্সিটিতে পড়তাম, তখন ইউনিভার্সিটি হলে অফিসিয়ালে থাকতাম। পড়াশোনার সাথে লেখার একটা ইন্টারেস্ট ছিল আমার, সেইটা আমি শুরু করলাম আমোদ পত্রিকাতে। কুমিল্লাতে রাব্বি সাহেবের একটা আমোদ পত্রিকা বের করতেন, ওইটাতে আমি লেখাপড়া শুরু করেছি যে আমি আপনার বইয়ে এই লেখাটা লিখবো। উনি আমাকে শুরু করলেন, ওই থেকে আমার লেখালেখির জীবনটা শুরু হয়ে গেল পত্রিকায়। এবং বাইরে লেখালেখি এইটা শুরু হয়ে গেল। আজকে যে জীবনটি, এই জীবনে এসে হিসেবের খাতাটি কেমন? কোনো খেদ আছে কিনা, কোনো অপ্রাপ্তি আছে কিনা? আমি মোবারক হোসেন খান, আমার জীবনে অপ্রাপ্তি নাই।
জীবনে আমি যা চাইছি সব পেয়েছি। চাকরি শুরু করার সাথে সাথে আমার ছেলে মেয়ে, আমার এক মেয়ে, দুই ছেলে, তাদেরকে দেখার দায়িত্বটা আমি নিলাম যে তারা তো বড় হচ্ছে, তারা তো লেখাপড়া শিখতে হবে। বুক দিয়ে আমার মেয়েকে আমি লেখাপড়া শিখিয়েছি, তারপর আমার দুই ছেলেকে তাদেরকে লেখাপড়া শিখিয়ে মানে মানুষ করছে। তারা ওখানে বিদেশে থাকে। দেখেন আমার জীবনে কোনো অপ্রাপ্তি নাই। অপ্রাপ্তি থাকলে আমার মুখের হাসিটা থাকতো না। আজকে যে জীবনটি, এই জীবনটি গড়বার পেছনে নিশ্চয়ই অনেক মানুষের অবদান আছে, যাদের অবদানের কথা বলতে চান। আমার বাবা ওস্তাদ আয়েত আলী খান, তিনি আমাকে মানুষ করার জন্য লেখাপড়া শিখিয়েছেন। রেডিওতে প্রোগ্রাম করার জন্য আমাকে বাজনা শিখিয়েছেন। পত্র লেখার জন্য সেই ব্যাপারে আমাকে শিক্ষা দিয়েছেন। তো এইভাবে আমার বাবার যে একটা আমার প্রভাব আমার উপরে, ওস্তাদ আয়েত আলী খান, সেটা এখন নাই, উনি জীবিত। তো আমার বাবার যে প্রভাব অনেক বেশি আমার কাছে। আমার চাকরি জীবনে আমার যে স্ত্রী ফৌজিয়া খান, তার একটা অবদান, অসম্ভব অবদান আছে। আমি যে এই পর্যায়ে আসি, আমার স্ত্রী যাকে বিয়ে করার পরে আমার সাথে সংসার করছে, তার যে অবদান আমার জীবনে এবং আমাদের ফ্যামিলির জীবনে, সেটা অত্যন্ত অত্যন্ত ভালো। স্ত্রীর কথা বলছিলেন, সেই সঙ্গে আপনার 3 সন্তান আছেন। তারা পারিবারিক মানুষ হিসেবে অত্যন্ত কাছ থেকে দেখার আলোকে কি বলছেন, আমরা সেটি দর্শকদের দেখে আসব। উনি রেডিওতে চাকরি করতেন, তারও আগে থেকে আমি রেডিওতে গানের প্রোগ্রাম করতাম, সেই সূত্রে পরিচয়। আমাদের বিবাহিত জীবন 53 বছরের। উনি মূলত সঙ্গীত গবেষণামূলক লেখালেখি করেন। উনি তো গান করেন না, উনি আগে যন্ত্রসঙ্গীতের আর্টিস্ট ছিলেন, সুরবাহার বাজাতেন। আর তারপরে ওই সঙ্গীতের গবেষণা নিয়েই লেখালেখি করে এসেছেন, আর সেটাতেই যথেষ্ট সুনাম অর্জন করেছেন। উনি যথেষ্টই ব্যস্ত মানুষ ছিলেন চাকরি জীবনে, অবসর জীবনে সবসময়। তবু সংসারের জন্য যতটা দরকার সেগুলো আমি ঠিকই পেয়েছি। ছেলে মেয়ে মানুষ করা, তাদের লেখাপড়া, আমার নিজের কিছু সুখ সুবিধা, সব কিছু বলতে গেলে পুরো মাত্রায় আমি পেয়েছি। নিজের ছেলে মেয়েদেরকে তো উনি সময় দিয়েছেন, এমনকি আমার নাতি, তার জন্য তিনি অনেক সময় দিয়েছেন। নাতির সঙ্গে খেলাধুলা করা, বেড়াতে নিয়ে যাওয়া, এভাবে প্রত্যেকের জন্যেই উনি যথেষ্ট দায়িত্ব পালন করেছেন। আমার নানা মোবারক হোসেন খান, ওনার সাথে আমার বেশ ভালো ভালো কিছু স্মৃতি আছে। আমার মনে হয় সবচেয়ে উল্লেখযোগ্য হয়ে থাকে যে স্মৃতিটা, সেটা হচ্ছে যখন আমি স্কুলে পড়তাম, নানা আমাকে স্কুলে নিয়ে যেতেন। এবং এমনটা ছিল যে স্কুলে দিয়ে অনেক সময় উনি আসতেন না, স্কুলেই বসে থাকতেন। এবং সেই যে আমাকে নিয়ে যেতেন এবং স্কুল ছুটি হওয়ার পর আমি এসে দেখতাম নানা বসে আছেন। তো নানার যে এই আন্তরিকতা, এই স্মৃতিগুলো আমার বিশেষভাবে সবসময় মনে পড়ে। আরেকটা স্মৃতি মনে পড়ে, 97 সাল থেকে আমি নিয়মিত বেতারে গান পরিবেশন করে থাকি। তো নানা আমার সাথে নিয়ে যেতেন, গাড়ি করে নিয়ে যেতেন। এই অভিজ্ঞতাগুলো আমার বিশেষভাবে সবসময় মনে পড়ে। অর্থাৎ ছোটোবেলা থেকেই নানা আমার সাথে সাথে সবসময় ছিলেন। যদিও এখন ওনার বয়স হয়েছে, আগের মতো চলাফেরা করতে পারেন না। আশা রাখবো সবাই ওনার জন্য আপনারা দোয়া করবেন। আব্বা আমার কাছে একটা বিশাল শক্তির জায়গা। ছোটবেলা থেকে আব্বার বাচনভঙ্গি, প্রেজেন্টেশন, পাংচুয়ালিটি, এগুলো দেখতাম আর অবাক হয়ে মন্ত্রমুগ্ধের মতো হয়ে ভাবতাম, এরকম কি কখনো হতে পারবো? সে আদর্শকে সামনে রেখেই বড় হওয়া। আব্বার ভীষণ ব্যস্ততা ছিল। আমি যখন থেকে আব্বাকে দেখেছি, আব্বা অলরেডি ততদিনে একটা বড় পজিশনে চলে গেছেন অফিসিয়ালি। তো ওনার চাকরির কারণে বিশাল ব্যস্ততা ছিল, কিন্তু আমি কখনোই দেখিনি এই চাকরির কারণে ওনার পারিবারিক জীবনে কোনো সময় কম দেয়া
বা ছেলে মেয়েদের সাথে ইন্টারাকশন না করা, কথা না বলা বা কথা বলার সুযোগ না হওয়া, এগুলো কখনোই আমি দেখিনি। যখনই প্রয়োজন, যখনই যা কিছু, শত ব্যস্ততার মাঝেও আব্বা আছে। তো আমার কথা পার্সোনালি আমি বলবো যে আমার জীবনের বিভিন্ন সময় বিভিন্ন ডিসিশনগুলো, যেমন কলেজ চুজ করা, ইউনিভার্সিটি সাবজেক্ট, অস্ট্রেলিয়া আসবো কি, কোন সাবজেক্টে আসবো, কোথায় পড়বো, তো এগুলো সবকিছু থেকে ছোটবেলা থেকেই একদম সবসময় আব্বার সাথে ডিসকাশন হতো। তো একটা বড় ব্যাপার ছিল যে আব্বা কখনোই ওনার ডিসিশন কখনো চাপিয়ে দেওয়ার চেষ্টা করেনি আমাদের 3 ভাই বোনের কারো উপরই। আমরা সবাই যার যার ক্যারিয়ার চুজ করতে পেরেছি, যে যেটা হতে চেয়েছিলাম। তো এটা একটা বড় ব্যাপার ছিল যে আব্বা আমাদেরকে সময় মতো নিয়ে আলোচনায় বসতেন, ওনার কিছু বলা থাকলে উনি বলতেন, আমরা বলতাম। পরবর্তীতে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আমরা চলে আসতাম, যেটা সবার জন্য গ্রহণযোগ্য। চাপিয়ে উনি কখনোই দেননি। তো এখান থেকে বোঝা যায় যে একটা বিশালত্বের ব্যাপার আব্বার মধ্যে ছিল সবসময়। তো আমার আব্বা আমার গর্বের, আমার আদর্শ। সংসার হচ্ছে বাবার সবচেয়ে বড় কমিটমেন্ট, তবে সেটার ফাঁকে ফাঁকেও বাবা অন্য অনেক কিছু করে গেছেন। একটা মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে চেষ্টা করে দেখে সে কতটুকু কি করতে পারত, সেটা পরখ করে দেখা, যেটাকে আমরা বলি সেলফ অ্যাকচুয়ালাইজেশন স্টেজ। সঙ্গীতের নেশা তো বাবার রক্তে ছিলই, সেটাকে তিনি প্রবাহিত করেছেন তার লেখার মাধ্যমে। আমরা ছেলেমেয়েরা যখন সাবালক হলাম, সম্ভবত সেই সময়টাতেই বাবা সর্বোচ্চ ঢেলে দিয়েছেন এই সেলফ অ্যাকচুয়ালাইজেশনে। 21শে পদক, স্বাধীনতা পদক, এগুলো পাওয়া ওই সময়ই। আমাদের দেশের সঙ্গীত ঐতিহ্যকে যে সংরক্ষিত করে যেতে হবে, এটাই বাবাকে তাড়িত করতে সবচেয়ে বেশি। ঐতিহ্য সংরক্ষণ না করে গেলে পরবর্তী প্রজন্ম আইডেন্টিটি হারিয়ে ফেলে। আইডেন্টিটি হারানো মানুষের অন্যতম বড় দুর্ভাগ্য, এটা বাবা অন্তর থেকে বুঝতেন। তাই তিনি তার মতো করে সঙ্গীত আর লেখার সমন্বয় করে গেছেন সারা জীবন। বাংলাদেশে বা বাংলা ভাষায় কেউ যদি সঙ্গীত নিয়ে গবেষণা করতে চায়, আইডেন্টিটির সন্ধান করতে চায়, তাকে বাবার লেখা বই পড়ে যেতেই হবে। 100-রও বেশি বই লিখে বাবা তার কাজটি করে গেছেন। আমাদের ছোটবেলাটা খুব সুন্দর ছিল। আব্বা খুবই আদর যত্ন করে আমাদের বড় করেছেন। এখন আব্বার কথা বলতে গিয়ে আমার সেই ছোটবেলার কথাটাই আগে মনে আসছে। যেমন রূপকথার গল্প অনেকে মায়ের কাছে শুনে, বা আমরা 3 ভাই বোনই আব্বার কাছে পালা করে রূপকথার গল্প শুনতাম। আব্বা খুব পছন্দ করতেন আমাদেরকে কাছে বসিয়ে বা শুয়ে গল্পগুলো বলতে। তারপরে আমাদেরকে উনি বেড়াতে নিয়ে যেতেন। এমনকি আমরা যখন খুব ছোট ছিলাম, কিছু বুঝতাম না, কোনো পেন্টিং এক্সিবিশন হলেও আমাদের উনি সব জায়গায় নিয়ে যেতেন। গানের অনুষ্ঠানে গিয়েছি। তা পরে এখন বড় হয়ে বুঝি যে আসলে আব্বা আমাদের রুচি বা টেস্ট তৈরি করবার জন্যই আসলে এই কাজগুলো করেছেন। এমন একটা পরিবারে জন্ম নিয়েছি যে সঙ্গীতের জন্যই এই পরিবার আসলে বিখ্যাত। আব্বা এক ধরনের চর্চা করেছেন মিউজিকোলজিস্ট হিসাবে, আমরা আবার চলে এসেছি বাদনে। তো যাই হোক, সব কিছু মিলেই একটা দায়িত্ব বোধ থেকে যায় যে বাবা এতখানি সাফল্য অর্জন করেছেন জীবনে, তার সন্তান হিসেবে আমাদের কিছু না কিছু হয়তো করতেই হবে যতটুকু পারি। আর সত্যি বাবাকে নিয়ে আমরা খুবই গর্বিত, 3 ভাই বোনই আমরা খুব গর্বিত। আমি আপনাদের সবার কাছে প্রত্যাশা করব, দোয়া চাইব যে আব্বা বাকি জীবনটা যেন ভালোভাবে কাটাতে পারেন। একজন অগ্রজ হিসেবে, অভিভাবক হিসেবে আজকের তরুণ প্রজন্মকে আপনি কী পরামর্শ দেবেন, এবং যারা সঙ্গীত চর্চা করতে চাইছেন, সঙ্গীত চর্চা আসছেন, তাদেরকে আপনি কী পরামর্শ দেবেন? আপনারা শুদ্ধ সঙ্গীত বেশি চর্চা করবেন। শুদ্ধ সঙ্গীতের ভিতরে তো সব সঙ্গীত ঢুকে আছে। এইটা আপনারা যদি নিতে চান তাহলে আপনারা শুদ্ধ সঙ্গীত চর্চা করতে হবে। সবার উপরে আমাদের এই সুন্দর বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ। আপনি আমাদের এই বাংলাদেশ নিয়ে কি স্বপ্নের কথা বলতে চান? একটা বাংলাদেশ আমাদের দরকার, যে বাংলাদেশে থাকলে আমরা মানুষ হিসেবে প্রমাণ করতে পারবো যে আমরা একটা ভালো দেশে বসবাস করছি। এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম। এবার আমাদের যাবার সময় হলো, যেতে হবে। বিদায় চাইছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।